শেখ হাসিনার পতনের তারিখটাকেই পাকিস্তান সরকার পতনের দিন হিসেবে বেছে নিলেন ইমরান খান। তেহরিকে ইনসাফ বা পিটিআই এদিন থেকে চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ইমরান খানের দল পিটিআই আগামী 5 আগস্টকে কেন্দ্র করে দেশব্যাপী এক চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি হাতে নিচ্ছে। এই আন্দোলনের প্রস্তুতি হিসাবে দেশটির শীর্ষ নেতারা ইতোমধ্যেই লাহোরে সমবেত হয়েছেন। পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করার জন্য এই চূড়ান্ত আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। প্রায় 2 বছর ধরে কারাগারে আটক আছেন ইমরান খান। তার মুক্তির দাবিতে পিটিআই বেশ কয়েকবার আন্দোলন করলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে এবারের আন্দোলনকে চূড়ান্ত বলে উল্লেখ করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। গেল জুন মাসে গান্দাপুর ঘোষণা করেছিলেন ঈদুল আজহার পরেই তারা গর্জে উঠবেন। ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী চলবে আন্দোলন। তারই ধারাবাহিকতায় কারাবন্দী ইমরান খানের নির্দেশে পিটিআই শুরু করতে যাচ্ছে এই সরকার বিরোধী আন্দোলন। দলের নেতাদের লাহোরে সমবেত হওয়ার মাধ্যমে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে জানিয়েছে পিটিআই। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী শনিবার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছানোর মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। এদিন গান্দাপুর দৃঢ় কণ্ঠে বলেন, তাদের ভাবতে হবে যে 5 আগস্টের মধ্যে কিভাবে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কারণ ওই দিন ইমরান খানের জেলবন্দি জীবনের 2 বছর পূর্ণ হচ্ছে। তিনি বলেন, ইমরান খান কোনো অপরাধ ছাড়াই কারাগারে। এখন আমাদের একসাথে মিলে চিন্তা ভাবনা করে আন্দোলন আরো বেগবান করতে হবে। প্রতিটি প্রদেশকে নিজেদের স্থানীয় প্রেক্ষাপটে আন্দোলনের পরিকল্পনা নিতে হবে এবং 5 আগস্টের মধ্যে তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইমরান খানের নির্দেশে পিটিআই দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন তীব্রতর করার উদ্যোগ নিয়েছে। পিটিআই মুখপাত্র জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রদেশ ও জেলা পর্যায়ে আন্দোলন হবে এবং এরপর ধাপে ধাপে তা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হবে। আন্দোলনের রুট এবং অবস্থান পিটিআই পরে ঘোষণা করবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, পিটিআই এর পাঞ্জাব শাখা আগেই পুরো প্রদেশ জুড়ে নেতাকর্মীদের সক্রিয় করেছে। আলিয়া হামজা মালিকের নেতৃত্বে দলীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টনও সম্পন্ন হয়েছে, যাতে আন্দোলনটি আগস্ট 5-এ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব অবস্থানে আছে। কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানো সত্ত্বেও এই পরিস্থিতি দেখা যাচ্ছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের শেষ পর্যায়ে ওই বিমান ঘাঁটিতে হামলা হয়। বিশেষজ্ঞদের মতে এই হামলাটি ছিল নজিরবিহীন, কারণ কাতার ওই অঞ্চলে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। আরব উপসাগরীয় দেশগুলো আল উদাইদ বিমান ঘাঁটির ওপর হামলার ঘটনায় তৎক্ষণাৎ নিন্দা করেছিল, কিন্তু এই নিন্দা এবং হামলার খবর খুব তাড়াতাড়ি সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যায়। তাদের জায়গায় এমন রিপোর্ট আসতে থাকে যা ইরান ও প্রধান উপসাগরীয় দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন কূটনৈতিক সম্পর্ককে তুলে ধরে। ইসরায়েল ইরান সংঘাত শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চল থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে, যেটি তিনি এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোই দৃঢ় এবং কার্যকর অবস্থান নিয়েছিল। তা সত্ত্বেও ইরান ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বের উপর আক্রমণ করেছে, যা আমাদের সকলকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, যেহেতু এই অঞ্চলে যুদ্ধ শেষ হয়েছে, এখন উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে আবার আস্থার সম্পর্ক স্থাপন করার দায়িত্ব মূলত ইরানের। এখন প্রশ্ন হলো, এই সংঘাত ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্কে কেমন প্রভাব ফেলছে।
ইসরায়েল ইরান সংঘাত এবং আল উদাইদ ঘাঁটিতে ইরানের হামলার পর সৌদি আরবের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে দেখা গেছে। 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে হওয়া চুক্তি বিশ্বজুড়ে আলোচনায় আসে। তবে সৌদি গণমাধ্যম ও কর্মকর্তারা এ চুক্তি বাস্তবায়ন নিয়ে খুব সীমিত মন্তব্য ও প্রতিবেদন প্রকাশ করেন। এ থেকে ধারণা করা যায় যদি পরিস্থিতি কখনো বদলায় তাহলে সৌদি আরব ওই চুক্তি থেকে সরে আসতে পারে। ইরানের সঙ্গে দুর্বল হয়ে পড়া সম্পর্ক মজবুত করতে সৌদি আরব যে আগ্রহী তা স্পষ্ট হয় এপ্রিল মাসে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের ঐতিহাসিক ইরান সফরের মাধ্যমে। এছাড়া ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 13 জুন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে শোকবার্তা পাঠান। সৌদি নেতৃত্ব ইরানি হজযাত্রীদের নিরাপদে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয়। যদিও সৌদি আরব কাতারের আল উদাইদ ঘাঁটিতে ইরান হামলা চালানোর সঙ্গে সঙ্গেই তীব্র নিন্দা জানিয়েছে। সেখানকার সরকারি কর্মকর্তা থেকে শুরু করে গণমাধ্যম সবাই আগের মতো স্থিতিশীলতার বার্তা দেয়। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, এই হামলার ফলে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তিনি আশা করেন সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে। অন্য উপসাগরীয় দেশগুলোর মতে 1979 সালে ইরান ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার পর থেকে কাতার আর ইরানের সম্পর্ক কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। হামলার পর দুই দেশের শীর্ষ কর্মকর্তারা ফোনে কথা বলেছেন, যা ইঙ্গিত দেয় যে তারা এই ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করার চেষ্টা করছিলেন। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী কাতারের কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কের উপর সম্ভাব্য যে কোনো ক্ষতি কমানোর চেষ্টা করেছেন। কাতারের প্রধান সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে বিশ্লেষকরা লিখেছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ইসরায়েলি উদ্দেশ্য উল্টো ফল দিতে পারে, কারণ ইরানি সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ফলে জনগণের সহানুভূতি সরকারের প্রতি বেড়েছে, দেশ অস্থির হয়নি। সেখানে একজন বিশ্লেষক বলেন, ইসরায়েলের প্রবল হামলা ইরানকে একতাবদ্ধ করেছে, কারণ এখন বিরোধীদের রাজনৈতিক পরিবর্তনের দাবি পেছনে পড়ে গেছে এবং দেশের প্রতিরক্ষার কথাই বেশি হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএ হলো কিছু গুটিকয়েক আরব দেশের মধ্যে একটি যাদের ইসরায়েল ও ইরান দুই দেশের সাথেই সম্পর্ক আছে। এই কারণে তাদের জন্য কোনো এক পক্ষ বেছে নেওয়া কঠিন হয়ে পড়েছে এবং তারা সবার আগে শান্তি এই পররাষ্ট্রনীতি অনুসরণ করতে বাধ্য হয়েছে। সরকারি পর্যায়ে ইউএ ইরানের উপর ইসরায়েলের হামলা এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা করেছিল। ইউএই কোনোভাবে ইরানের সরকার পরিবর্তনের পক্ষে কোনো ইঙ্গিত দেয়নি, সেই সাথে তারা আমেরিকার সমর্থিত ইসরায়েলি আধিপত্যকেও গুরুত্ব দেয়নি। স্পষ্টতই মনে হয় উপসাগরীয় এই দেশটি এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য রক্ষার পাশাপাশি ইসরায়েল ও ইরান দুই পক্ষের সাথেই সম্পর্ক বজায় রাখার পথ বেছে নিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কুয়েতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে, তবে অন্যান্য দেশের মতো কুয়েতও ইরানের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে। লক্ষ্য করার মতো বিষয় হলো, কুয়েত হলো ওই হাতে গোনা কয়েকটি দেশের একটি যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল। ওমান আঞ্চলিক বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে, কারণ দেশটির পররাষ্ট্রনীতি আলোচনা এবং হস্তক্ষেপ না করার মাধ্যমে বিরোধ মেটানোর প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ওমান এই বছর ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। তবে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও ওমান কাতারের আল উদাইদ ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা করেছে এবং এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে। একই বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে সেই উত্তেজনার জন্য দায়ী বলে উল্লেখ করেছে এবং ইরানি হামলাগুলোকে আগে থেকে দেয়া উস্কানির ফলাফল বলে ব্যাখ্যা করেছে।
ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে আগামী সপ্তাহে কলম্বিয়ায় একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ 20টির বেশি দেশ অংশ নেবে। সময় বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি পাঠানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট কূটনীতিকেরা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় আগামী 15-16 জুলাই এ সম্মেলন হবে। দি হেগ গ্রুপের যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করছে। ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের পৃষ্ঠপোষকতায় চলমান আন্তর্জাতিক অপরাধের দায়মুক্তির সংস্কৃতি রোধে আইন ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে চলতি বছরের শুরুতে দি হেগ গ্রুপ গঠন করা হয়। চলতি বছরের 31 জানুয়ারি নেদারল্যান্ডসের দি হেগ শহরে গ্রুপটি গঠিত হয়। গ্রুপটির প্রতিষ্ঠাতা সদস্য 8টি দেশ। দেশগুলো হলো বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপটির ঘোষিত লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করতে বাধ্য করা। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী রোলাল্ড লামোলা মিডল ইস্ট আইকে বলেন, জানুয়ারিতে দি হেগ গ্রুপ গঠিত হওয়া ছিল একটি মোড় ঘোরানোর ঘটনা। এটি বিশ্বব্যাপী বিশেষ সুবিধাভোগের সংস্কৃতি ও আন্তর্জাতিক আইনের প্রতি অবমাননার বিরুদ্ধে একটি দৃঢ় প্রতিক্রিয়া হিসেবে হাজির হয়েছে। জানা গেছে, আসন্ন সম্মেলনে প্রতিনিধি পাঠাতে সম্মত দেশগুলো হলো আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দি গ্রেনাডিস, উরুগুয়ে ও ফিলিস্তিন। সম্মেলনে জাতিসংঘের একাধিক উচ্চ পর্যায়ে প্রতিনিধি উপস্থিত থাকবেন। গত কয়েক মাসে দি হেগ গ্রুপের সদস্যরা আন্তর্জাতিক আইন রক্ষা ও প্রয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যা সনদের লঙ্ঘনের অভিযোগে দি হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐতিহাসিক মামলা করেছে। পরে বলিভিয়া, কলম্বিয়া, নামিবিয়া সহ এ জোটের আরও কয়েকটি সদস্য দক্ষিণ আফ্রিকার মামলার আন্তর্জাতিক বিচার আদালতে যোগ দেয়। ফলে বৈশ্বিক পর্যায়ে মামলাটি আরও শক্তিশালী হয়েছে। এছাড়া নামিবিয়া ও মালয়েশিয়া নিজেদের বন্দরে ইসরায়েলের জন্য অস্ত্রবাহী জাহাজ ভিড়তে দেয়নি। আর ইসরায়েল সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত জোটের প্রতিটি দেশ নিজেদের মতো করে পদক্ষেপ নিয়েছে। তবে দি হেগ গ্রুপের সদস্য ও সমর্থক দেশগুলো এখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গ্রুপের সমন্বয়ক বলেন, আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক সিদ্ধান্ত মানতে বিভিন্ন রাষ্ট্রের ব্যর্থতার প্রতিক্রিয়ার অংশ হিসেবে গঠিত হয়েছে এই গ্রুপ। তার বক্তব্য, পশ্চিমা দেশগুলোর পক্ষপাত দুষ্ট আচরণের দিকে ইঙ্গিত করছেন। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশ এ পরোয়ানার সমালোচনা করেছে। এছাড়া ইসরায়েল আইসিজের একাধিক নির্দেশ অমান্য করেছে। দেশটির প্রতি আইসিজি যেসব নির্দেশ দিয়েছে সেগুলোর মধ্যে গাজায় গণহত্যা সনদের লঙ্ঘন ঠেকাতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া অন্যতম। অপ্রত্যাশিতভাবে এবার পরমাণু ইস্যুতে রাশিয়া আর ইরান মুখোমুখি অবস্থান নিয়েছে। ইরানের ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার প্রস্তাবে সরাসরি না বলে দিয়েছে তেহরান। তাহলে কি ইরানের সঙ্গে রাশিয়ার দূরত্ব বাড়ছে? এমন প্রশ্নই দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মন্তব্যে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার আগে ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে রাজি হতে প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। শনিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এক ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, পুতিন ব্যাপক উৎসাহ নিয়ে ইরানি প্রতিনিধিদের সামনে এই প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন, কিন্তু ইরানিরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এক্সিওসের দাবি, রাশিয়ার পক্ষ থেকে নাকি এমনও প্রস্তাব এসেছে যে চুক্তি হলে তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি এবং পরিবর্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 3.67% ইউরেনিয়াম এবং গবেষণার জন্য সীমিত 20% ইউরেনিয়াম সরবরাহ করবে। তবে সেই প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেয়নি তেহরান। রুশ পররাষ্ট্রনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রকাশ্যে সমর্থন থাকলেও ইসরায়েল ইরানের সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে বলে দাবি করছে এক্সিওস। এদিকে শনিবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা সবসময়ই পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, তবে কোনো চুক্তি সমৃদ্ধকরণ বাদ দিয়ে হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যাতে আলোচনাকে যুদ্ধের অজুহাত বানাতে না পারে তা নিশ্চিত করেই আমরা আলোচনা করব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয়। আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্প্রতি মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু বড় আঘাত লেগেছে বিশ্বের পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যবস্থাতেই। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান আরাকচি। তবে তা এখন থেকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে কেস বাই কেস ভিত্তিতে নির্ধারণ হবে। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক খোলা চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুনের হামলাগুলো ইরানের পারমাণবিক কাঠামোকে ভেঙে দিয়েছে। খামেনি যদি পরমাণু সমৃদ্ধকরণের স্বপ্ন না ছাড়েন তাহলে আরও বড় হামলা আসবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করে তবে কোনো কূটনৈতিক প্রক্রিয়া সম্ভব নয়। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে ইসরায়েলের ভয়ঙ্কর সব পরিকল্পনা আর ব্যর্থতার গল্প। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু সেটা হতে দেননি তিনি। আদতে ইসরায়েলের টার্গেট ছিল আয়াতুল্লাহ আলী খামেনি আর প্রেসিডেন্ট পেজেশকিয়ান, কিন্তু ইসরায়েল তাতে ব্যর্থ হয়েছে। এমন তথ্যই প্রকাশ্যে আনছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে হামলা পাল্টা হামলার পাশাপাশি ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা। জানা যায় এই সংঘাতের মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেই হামলায় প্রাণে বেঁচে গেলেও প্রেসিডেন্টের পায়ে আঘাত লাগে। ইরানের দাবি এটি ছিল একটি পরিকল্পিত হত্যা চেষ্টা। উদ্দেশ্য ছিল ইরানের সরকার ব্যবস্থার শীর্ষ নেতাদের নিশ্চিহ্ন করে গোটা রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দেওয়া। হামলার ঘটনাটি ঘটে 15 জুন। ওই দিন রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বৈঠকে সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন। ঠিক এ সময় পেজেশকিয়ানকে উদ্দেশ্য করে সেই সরকারি ভবনের প্রবেশ ও নির্গমন পথে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। লক্ষ্য ছিল ভবন থেকে কেউ যেন বের হতে না পারে।
হামলার ফলে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় ভেতরের বাতাস চলাচল, মৃত্যুকূপের রূপ নেয় পুরো জায়গাটি। তবে আগে থেকে প্রস্তুত জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট সহ কর্মকর্তারা জায়গাটি থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। এ সময় পেজেশকিয়ানের পায়ে সামান্য আঘাত লাগে। প্রেসিডেন্ট নিজেই এই ভয়ানক হামলার বিষয়ে জানিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক টিভি উপস্থাপককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমি তখন একটি বৈঠকে ছিলাম, সেখানে বোমা ফেলতে চেয়েছিল তারা। এটা ছিল ইসরায়েলের কাজ, যুক্তরাষ্ট্রের নয়। পার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় শত্রুপক্ষের কাছে থাকা গোয়েন্দা তথ্য এতটাই নির্ভুল ছিল যে এখন ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গুপ্তচর থাকা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইরানি এক শীর্ষ সরকারি কর্মকর্তা জানান, এই হামলার পেছনে লক্ষ্য ছিল ইরানের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানদের একসঙ্গে হত্যা করে সরকার ব্যবস্থাকে ভেঙে ফেলা। এ হামলার মাত্র 1 মাস আগেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের একাধিক সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী। 13 জুন শুরু হয়ে 12 দিন ধরে চলা এই সংঘাতে ইরানের নিহত হন অন্তত 1060 জন। জবাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে 28 জন ইসরায়েলি নিহত হন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ যেমন চূড়ায় উঠেছে, তেমনি অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর ওপর নতুন করে নজর দিচ্ছে ইরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, এই হামলার জবাব ইসরায়েলকে দিতেই হবে। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি হঠাৎই পাকিস্তানের বৈশ্বিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই ঘটনা পাকিস্তানের জন্য এক ধরনের বিরল কূটনৈতিক ও কৌশলগত সুবিধা এনে দিয়েছে। এখন দেশটি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নিজের অবস্থান নতুন করে নির্ধারণ করতে শুরু করেছে। ভারতকে যেভাবে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান শিরোনামে প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এই সংঘাত বিপজ্জনক হলেও পাকিস্তানের জন্য এটি এক অপ্রত্যাশিত কূটনৈতিক সুযোগ হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের বিষয়ে দিল্লির দীর্ঘদিনের যে প্রচারণা পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে আলাদা করে রাখার কাজে ব্যবহার করা হতো, এখন সেটি আর আগের মতো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিশেষ করে পেহেলগামে পাকিস্তানের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল বলে ভারতের তোলা অভিযোগের স্পষ্ট প্রমাণ না মেলায় সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের প্রচারণা এখন আর গ্রহণযোগ্য হচ্ছে না। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক জবাব ছিল নিয়ন্ত্রিত কিন্তু দৃঢ়। পাকিস্তানের প্রতিক্রিয়া অনেক পর্যবেক্ষককে চমকে দিয়েছে। এটি এক নতুন কৌশলগত আত্মবিশ্বাসেরও বার্তা দিয়েছে। এই সময়েই ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার সম্পর্ক আবারও গোপনে সক্রিয় হয়েছে। এটি পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। Remain fully capable and prepared to defend the country's sovereignty and its territorial integrity. এই নতুন পরিস্থিতিতে কিছু বিষয় বিশেষভাবে নজরে পড়ে। এখন চীন পাকিস্তানের প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠেছে, আর চীনের পরেই রয়েছে তুরস্ক। একই সঙ্গে পাকিস্তানের ভূগর্ভস্থ বিশাল খনিজ সম্পদের দিকে আন্তর্জাতিক আগ্রহ নতুন করে বাড়ছে। আফগানিস্তানের বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি এবং পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে অর্জিত সাফল্য দেশটিকে আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইরান ইসরায়েল সংঘাতের সময় পাকিস্তানের কূটনৈতিক অবস্থানও দেশটির কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিবর্তনগুলো ঘটছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও ককেশাস অঞ্চলে পুরো ভূরাজনৈতিক পরিস্থিতিতে ত্বরিত রূপান্তর ঘটছে। ভারতের প্রতি তার প্রতিবেশীদের অসন্তুষ্টি বাড়ছে। অন্যদিকে রাশিয়ার আঞ্চলিক ভূমিকাকে এই অঞ্চলের দেশগুলো আগের চেয়ে বেশি স্বার্থকেন্দ্রিক মনে করছে। ফলে পাকিস্তানের সামনে এখন নতুন জোট গড়ার সুযোগ তৈরি হয়েছে। তবে পাকিস্তান যদি তার নিজের কৌশলগত অবস্থান ধরে রাখতে পারে, তাহলেই সেটি সম্ভব।
বাইরের সুযোগগুলো কাজে লাগাতে হলে পাকিস্তানের ভেতরের পরিস্থিতি মজবুত করা জরুরি। পাকিস্তান যদি তার নতুন পাওয়া আন্তর্জাতিক গুরুত্ব ধরে রাখতে চায়, তাহলে তাকে দেশের ভেতরের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা আনতে হবে। ভেতরে শক্ত ভিত না থাকলে তার কূটনৈতিক অর্জনগুলো দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তান FATF এ যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে দেখা যায় সন্ত্রাসী অর্থায়ন মোকাবেলায় দুই দেশের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। পাকিস্তানের প্রতিবেদন ছিল গঠনমূলক ও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে তৈরি, অন্যদিকে ভারতের রিপোর্ট ছিল অনেক বেশি বেছে বেছে সাজানো, যেন তা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বক্তব্যকে সহায়তা করে। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. FATF এর প্রতিবেদনে ভারতের দেয়া তথ্য মূলত ইনকাইন পদ্ধতি, ই-কমার্স প্ল্যাটফর্মের অপব্যবহার, অনলাইন পেমেন্ট এবং VPN এর মাধ্যমে একক সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, এই বিষয়গুলোর সঙ্গে এসেছে। ভারত দুটি কেস স্টাডি দিয়েছে, একটি হলো 2022 সালের 3 এপ্রিল গোরখনাথ মন্দিরে হামলার চেষ্টা, আরেকটি হলো 2019 সালের ফেব্রুয়ারিতে আত্মঘাতী মামলায় 40 জন ভারতীয় নিরাপত্তা কর্মীর মৃত্যু। তবে লক্ষণীয় বিষয় হলো FATF এর প্রতিবেদনে কোথাও পেহেলগাম ঘটনার উল্লেখ করা হয়নি। ভারতের কেস স্টাডিগুলোর তথ্য কোথা থেকে এসেছে তা স্পষ্টভাবে বলা হয়নি। পক্ষান্তরে পাকিস্তান তাদের রিপোর্টে তেহরিকি তালেবান পাকিস্তান ও ইসলামিক স্টেট খোরাসানের কথা বলেছে। এই সংগঠনগুলো কিভাবে হুন্ডি বা অনানুষ্ঠানিক ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে অর্থ সংগ্রহ করে কিংবা মুক্তিপণ আদায়ের মতো কৌশল ব্যবহার করে অর্থায়ন করে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তান এসব তথ্য জাতীয় সন্ত্রাস বিরোধী কর্তৃপক্ষ সূত্রে দিয়েছে, ফলে এসব তথ্যের গ্রহণযোগ্যতা আরও বেশি। এই দুই দেশের কৌশলের ভিন্নতা চোখে পড়ে। ভারত এখনো কূটনৈতিক চাপ তৈরি করতে তার বক্তব্যকেই মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও নিয়মকানুন মেনে চলার মাধ্যমে ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করছে। বর্তমান ভূরাজনৈতিক পরিবেশে এই ধরনের ধীর ও কাঠামোগত অগ্রগতি ভবিষ্যতে আরও টেকসই ফল দিতে পারে।